আসসালামু আলাইকুম। বিয়ের পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে সালমা এবং আরমানের সাথে। আর এই ভয়ানক ঘটনা আরও বেশি বেড়ে যায় যখন সালমা প্রেগনেন্ট হয়ে যায়। এই সকল ঘটনার দরুন দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি এবং দূরত্ব বাড়তে থাকে। বোঝাই যাচ্ছিল এর পেছনে রয়েছে কোনো জিনের নজর। তবে জিন ইমানদার মাদ্রাসায় পড়ুয়া সালমার পেছনে আসলো কি করে? এর পেছনে কি অন্য কারোর হাত রয়েছে? জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম দাসিম। এমন এক জিন যে কিনা শুধুমাত্র বিবাহিত দম্পতিদের পেছনে লাগে তাদের সম্পর্ক ধ্বংস করে দেওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরুই হয় সালমা এবং আরমানের বিবাহের দৃশ্য দেখিয়ে। মসজিদে উপস্থিত সকলে যখন এই নতুন দম্পতির জন্য দোয়া প্রার্থনা করছিল, তখন আমরা অজ্ঞাত কাউকে দেখতে পাই যে কিনা একটা পুরনো লাইব্রেরিতে গিয়ে একটা পুরনো বই বের করে। ফিসফিসানির আওয়াজ শোনা যায়। দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো ভালো বই নয়। এই বইয়ের ভেতরে হয়তোবা কালো জাদুর কোনো কিছু লেখা ছিল, যার ভেতর থেকে বিশেষ দুটো পেজ ওই ব্যক্তি ছিঁড়ে নেয়। দৃশ্য চলে আসে আবারও মসজিদে। বিবাহ সম্পন্ন হওয়ার পর সালমাকে নিয়ে আসা হয় সকলের সামনে। আরমানের সামনে বসে তারা একে অপরকে সম্মান জানায়। আর এরপর শুরু হয়ে যায় ফটো সেশন। সকলে আরমান এবং সালমার সাথে ছবি তুলছিল। বড়দের সাথে ছবি তোলার সময় সালমা হঠাৎ করে হাসানকে খুঁজতে আরম্ভ করে। হাসান হলো সালমা যে মাদ্রাসায় বড় হয়েছে সেই মাদ্রাসার হুজুর। সেই মূলত সালমা এবং আরমানের বিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে সালমার জন্য হাসান তার বাবার থেকে কোনো অংশে কম ছিল না। হাসান তখন সালমার এক ফ্রেন্ড দিকার সাথে কথা বলছিল। সে এখন দিকাকেও বিয়ে দেওয়ার কথা ভাবছিল। দিকা এই কথা শুনে লজ্জা পেয়ে যায়। এরই মাঝে সালমা এসে হাসানকে ডেকে নিয়ে যায় ছবি তোলার জন্য। এখন এই বিবাহের বেশ কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। আমরা জানতে পারি সালমা এখন প্রেগনেন্ট হওয়ার পর থেকেই সে রাতের বেলা ভয়ানক কিছু স্বপ্ন দেখছে, যে কারণে সে এবং আরমান সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরমানের মায়ের কাছে গিয়ে কিছুদিন থেকে আসবে, বিশেষ করে এই প্রেগন্যান্সির টাইমটুকু, যাতে করে আরমান অফিসে গেলে সালমার দিকে তার মা খেয়াল রাখতে পারে। তবে আমরা বুঝতে পারি ব্যাপারটা স্বাভাবিক না, কেননা সালমা যখন বাড়িতে একা একা সবকিছু গোছগাছ করছিল, তখন আচমকাই ওয়াশরুমে থাকা ঝর্ণাটি আপনা আপনি চালু হয়ে যায়। সালমা গিয়ে দেখতে পায় সেখানে কেউই নেই। সে একটু সাহস করে এগিয়ে গিয়ে পানিটি বন্ধ করে দেয়। এমন সময় তার নজরে পড়ে ওয়াশরুমের ভেতরে রাখা পড়া পানিতে। হাসানের দেওয়া এই পবিত্র পানি সে পুরো বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো পানিটি হাতে নেওয়া মাত্রই সেটা কালো বর্ণ ধারণ করে, যা দেখে সালমার হাত থেকে পানিটি নিচে পড়ে যায়। এই পোকা পানি দেখে ভয় পেয়ে গিয়েছিল সালমা। সে দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এরই মাঝে সেখানে চলে আসে তার বেস্ট ফ্রেন্ড ইন্দ্রি, যে কিনা তাকে এসেই ভয় দেখায়। ইন্দ্রি সালমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। তারা একই মাদ্রাসায় পড়াশোনা করেছে। ইন্দ্রির মতে সালমা অনেক তাড়াহুড়া করেই ফ্যামিলি গড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিয়ের মাত্র কয়েক মাসই হয়েছিল, এরই মাঝে সে চাকরিও ছেড়ে দিয়েছে। যদিও সালমার এটা নিয়ে কোনো রকম আফসোস নেই, কেননা আরমান সবসময় তার সাথে আছে। এখন আরমানও সেখানে চলে আসে এবং তারা জিনিসপত্র নিয়ে গাড়িতে রাখে। এরপর তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারা বের হতেই আমরা ওই বাড়ির ভেতর দিয়ে এক কালো ছায়াকে হেঁটে যেতে দেখতে পাই। এর মানে কি সত্যি সালমা এবং আরমানের পেছনে কোনো অপশক্তি পড়ে আছে? যাই হোক, এখন তারা সবকিছু নিয়ে গিয়ে পৌঁছায় আরমানের মায়ের বাড়িতে। সেখানে সুমি আসে তাদেরকে সাহায্য করতে। সুমি মূলত আরমানের মা লাস্ত্রীর কেয়ারটেকার ছিল। এখন ভেতরে ঢোকার পর লাস্ত্রীর সাথে দেখা হয় সালমার। সালমা এর আগে তার শাশুড়ির সাথে খুব একটা সময় অতিবাহিত করেনি, তাই সে তার শাশুড়ির ব্যাপারে খুব একটা জানতো না। সে রুমের ভেতরে ঢুকেই আগে পর্দাগুলো সরাতে শুরু করে, যেটা দেখে লাস্ত্রী তাকে নিষেধ করে। তার মতে আশেপাশের প্রতিবেশীর ব্যাপারে তারা কিছুই জানে না, তাই সে বাড়ির পর্দাগুলো দিয়ে সব সময় বাড়িটিকে ঢেকে রাখে। এই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে সালমার কাছে। সে উপরে নিজের ঘরে গিয়ে পর্দা সরাতে থাকে, যেখানে আরমান আসে। তারা দুজন খুব সুন্দর সময় কাটাচ্ছিল। এরই মাঝে সেখানে চলে আসে ইন্দ্রি এবং তাদেরকে জানায় আজ রাতে লাস্ত্রী তাকে ডিনার করে বাসায় যেতে বলেছে, যে ব্যাপারটা সে একসেপ্ট করে নিয়েছে। সালমাও এটা শুনে অনেকটা খুশি হয়। খাওয়া দাওয়া শেষে আরমান যায় ইন্দ্রিকে এগিয়ে দিতে। রাতের বেলা সালমা বসে কোরআন তেলাওয়াত করছিল। সে আয়াতুল কুরসির মাঝামাঝি ছিল। এমন সময় আরমান রুমে আসে এবং শুয়ে পড়ার কথা বলেই শুয়ে পড়ে। সালমা আয়াতুল কুরসি শেষ করে আরমানকে ডাক দিতেই হতবাক হয়ে যায়, কেননা বিছানায় আরমান ছিল না।
এরই মাঝে আসলে আরমান ভেতরে প্রবেশ করে। এটা দেখে সালমা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে আরমানকে রিকোয়েস্ট করতে থাকে একসাথে সালাত আদায় করার জন্য। আরমানের ওইভাবে ইচ্ছা ছিল না, তবে সালমা জোর করায় সে একসাথে নামাজ আদায় করে। আমরা বুঝতে পারি নতুন বিজনেসে আরমান একটু ব্যস্ত থাকার কারণে ইদানিং সে সালমার সাথে ঠিকমতো ভাবে সময় দিতে পারে না, একসাথে সালাত আদায় করতে পারে না, যে জিনিসটা বিবাহিত দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই রাতে সালাত আদায় করে ঘুমিয়ে যাওয়ার পর মাঝরাতের দিকে অস্বস্তিতে ঘুম ভেঙে যায় সালমার। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করেই সালমা দেখতে পায় উপরে সিলিং এর উপর রক্তের দানা। আস্তে আস্তে করে রক্ত ফোঁটায় ফোঁটায় বেড়ে চলেছিল এবং সেগুলো এসে সরাসরি পড়ছিল সালমার পেটে। সালমা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে রক্তের প্রবাহ বাড়তে থাকে। আচমকাই তার ঘুম ভেঙে যায়। এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে দেখে সবকিছুই স্বাভাবিক। অনেক রাত হয়ে যাওয়ায় সে আরমানের ঘুম ভাঙায় না, আবারও শুয়ে পড়ে। এমন সময় আচমকা চাদরের নিচে কিছু একটা অনুভব হয়। মনে হচ্ছিল কেউ যেন চাদরের নিচে চলে এসেছে। সালমা চাদর সরাতেই চমকে ওঠে এক ভয়ানক শয়তানকে দেখে। চিৎকার করে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটিও তার নাইটমেয়ারই ছিল। এবার তার চিৎকারের শব্দে আরমানেরও ঘুম ভেঙে গিয়েছিল। সে কোনো মতে সালমাকে সামলায় এবং তাকে ইস্তেগফার করতে বলে। পরদিন সকালে এই ব্যাপারে হাসানের সাথে কথা বলার পর সালমা আরমান এবং লাস্ত্রীকে জানায় হাসান বলেছে প্রেগনেন্সির 4 মাস পূরণের উপলক্ষে তাদের বাড়িতে একটা দোয়া অনুষ্ঠান রাখা উচিত। সে দরকার হয় নিজে এসে দোয়া করবে। এই ব্যাপারে আরমান খুশি খুশি রাজি হয়ে গেলেও তার মা লাস্ত্রী খুশি হয় না, কেননা সে একা থাকতেই পছন্দ করত। এমনকি আশেপাশে প্রতিবেশীর ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সে চাইতোও না যে কোনো প্রতিবেশী তার বাড়িতে আসুক। তবে যেহেতু দোয়া অনুষ্ঠান রাখা হচ্ছিল তাই এই ক্ষেত্রে কিছু করার ছিল না। আশেপাশের সকল প্রতিবেশীরাই বাড়িতে আসে। তবে তাদের কানাঘোষা থেকে আমরা ধারণা করতে পারি লাস্ট্রি খুব একটা ইসলামিক মাইন্ডের ছিল না, আর এই ব্যাপারে তার প্রতিবেশীরাও ভালো করেই জানত। এমনকি সেই দোয়া অনুষ্ঠানে সামিল পর্যন্ত হয় না। সুমি এসে সালমাকে জানায় লাস্ট্রি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই সুমিকেও তার সাথেই থাকতে হবে। সালমা ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। এখন দোয়া অনুষ্ঠান শুরু করা হয়, যার এক পর্যায়ে হঠাৎ করেই সেখানে থাকা লাইটটা ফ্লিকার করতে আরম্ভ করে, আর সেটা ঠিক হতেই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বিদ্যুৎ চমকে হঠাৎ করে এমন বৃষ্টি দেখে সকলে অবাক হয়ে যায়। লাস্ট্রি রুম থেকে বের হয়ে যখন দেখতে পায় বৃষ্টিতে তার ফার্নিচারগুলো ভিজে যাচ্ছে, তখন সে খুব ব্যস্ত হয়ে পড়ে। প্রতিবেশীদের মধ্যে কয়েকজন দোয়া পড়া বাদ দিয়ে তাকে সাহায্য করতে থাকে ফার্নিচারগুলো ওঠাতে। এই ব্যাপারটা ভালো লাগে না সালমার, কেননা সে দেখতে পাচ্ছিল লাস্ট্রি তো দিব্যি সুস্থ। তবুও সে সালমার সন্তানের দোয়া অনুষ্ঠানে যোগ দেয়নি। এখন দোয়া অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে যায়। প্রায় সকলে বের হয়ে চলে গিয়েছিল। সালমাও নিচে আসে হাসানকে বিদায় জানানোর জন্য। হাসান চলে যাওয়ার পরপরই যখন সালমা বাইরে একা ছিল, তখনই সেখানে আসে তার এক প্রতিবেশী দিয়া। দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এখানে সালমা তাকে ধন্যবাদ জানায়। ওই সময় দিয়া বলে তার শাশুড়ি হয়তো বা খুব একটা খুশি হয়নি তারা এখানে আসায়। তারা আসাতেই তো ফার্নিচারগুলো বাইরে ছিল এবং এগুলো নষ্ট হয়েছে। তখনই সালমা লক্ষ্য করে তার শাশুড়ি আরমানকে এই ব্যাপারেই বলছিল যে এরপর কখনো দোয়া অনুষ্ঠানের আয়োজন করার দরকার নেই, সব ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেল। এ কথা শুনে বেশ মন খারাপ হয়ে যায় সালমার। দিয়া তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আরমানের জন্য লাঞ্চ তৈরি করছিল সালমা, যেখানে লাস্ট্রি এসে তার সেদ্ধ শাকসবজি দেখে বেশ অবাক হয়। তার মতে আরমান তো কখনোই এই ধরনের খাবার পছন্দ করত না। সালমা বলে কোলেস্টেরল কমানোর জন্য এখন তারা এই ধরনের খাবারই খাওয়া শুরু করেছে। এই ব্যাপারটা নিয়ে বেশ কটু কথা শোনায় লাস্ট্রি, যার মানে দাঁড়ায় যেন সালমা আরমানকে কন্ট্রোল করছে। সালমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে, তবে সামনাসামনি লাস্ট্রি তাকে কিছুই বলে না, পাশ থেকে চুপি চুপি বলে, যেটা সালমা স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। তাই তো তার ভালো না লাগলেও সে লাস্ট্রির সাথে তার রান্নায় সাহায্য করে। লাস্ট্রি এখানে আরমানের জন্য অনেক মজাদার খাবার রান্না করে এবং পাঠিয়ে দেয় সালমার কাছে। সালমা 2 রকমের খাবারই নিয়ে এসেছিল, নিজের রান্নাও আর তার শাশুড়ির রান্নাও। সে যখন খাবার নিয়ে আরমানের অফিসে পৌঁছায়, তখন সে অফিসের পোস্টারে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডরের ছবি দেখতে পায়, যে কিনা অত্যন্ত সুন্দরী এবং মডার্ন ছিল। আরমানের রুমের সামনে যেতেই সে দেখতে পায় মেয়েটি আরমানের রুম থেকে বের হচ্ছে। ব্যাপারটা সালমার কাছে বেশ অন্যরকম মনে হয়।
সে ভেতরে ঢুকে দেখতে পায় ভেতরে ইন্দ্রিও রয়েছে। আরমান কথা শেষ করে ইন্দ্রির সাথে কথা বলে এবং ইন্দ্রি সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর আরমান আসে সালমার কাছে। সালমা এখানে 2 রকমের খাবার এনেছে দেখে আরমান একটু অবাক হয়। তখন সালমা তাকে জানায় লাস্ট্রি একটা রান্না করেছে এবং সে একটা রান্না করেছে। যেটা শোনার পর আরমান বলে যে এটা ভালোই হয়েছে, কেননা আজ রাতে মিটিং রয়েছে। মিটিং শেষ করে বাড়ি ফিরতে দেরি হবে, ততক্ষণে সে অন্য খাবারটি খেয়ে নিতে পারবে। এখন আরমান খাওয়ার পর সালমা ইন্দ্রির সাথে কিছু সময় গল্প করে, যেখানে ইন্দ্রি সালমার কাছে জিজ্ঞাসা করে তার শ্বশুর বাড়িতে থাকতে তার কেমন লাগছে, বিশেষ করে শাশুড়ির সাথে। সালমা বলে তেমন কোনো সমস্যা তো নেই, তবে তার মনে হয় লাসরি হয়তো বা কোনো না কোনো সিক্রেট লুকাচ্ছে। এছাড়া সে কিছু না কিছু বলতে চায় যেগুলো সালমার কানে বেশ কটু শোনায়, তবে সে এই ব্যাপারগুলোকে ইগনোর করে, কেননা সে ভুল বুঝাবুঝির দরুন কোনোভাবেই লাসরির সাথে কোনো রকম তর্কে জড়াতে চায় না। এমনি আরমান নিজের নতুন বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত রয়েছে। ইন্দ্রি বলে সত্যি আরমান অনেক বেশি ঝামেলায় রয়েছে, সে অনেক চেষ্টা করছে এই বিজনেসে সফল হতে। ব্যাপারটা সালমাও বুঝতে পারে। এখন বাড়িতে ফিরে সে নিজের ছোট্ট আর্টের কাজটি করতে শুরু করে। এরই মাঝে বাইরে থেকে আওয়াজ আসে, যেটাকে ইগনোর করে সালমা আবারও তার কাজ করতে থাকে। এমন সময় বাইরে থেকে কেউ যেন ঢিল মারে ভেতরে। সে বাইরে গিয়ে চেক করে কাউকেই দেখতে পায় না এবং ঘাবড়ে গিয়ে দ্রুত দরজাটি আটকে দেয়। এরই মাঝে আবারও ঢিল এসে পড়ে। মনে হচ্ছিল উপরের অ্যাটিক থেকে কেউ আওয়াজ করছে, যেটা দেখার জন্য সালমা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যায়। লাইট মারতেই আচমকা সে সেখানে এক শয়তানকে দেখতে পায়। ঘাবড়ে গিয়ে সে পিছের দিকে পড়ে যেতে যায় এবং তার হাতের ধাক্কা লেগে একটি দামি ফুলদানি পড়ে ভেঙে যায়, যার আওয়াজ শুনে সেখানে চলে আসে লাস্ত্রী। সালমা তার কাছে এটা ভেঙে ফেলার জন্য ক্ষমা চায় এবং উপর থেকে আসা ওই শব্দের ব্যাপারে বলে। তখনও একটু একটু শব্দ আসছিল। লাস্ত্রী বলে আরমান আসলে সে এই ব্যাপারে বলবে। এরই মাঝে সালমার ফোনে কল আসে। দিকা তার আর্টের জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল, যেটা শুনে সালমা বাইরে চলে আসে। সেখানে দিকা তার জন্য যে জিনিসগুলো এনেছিল সেগুলো নেওয়ার জন্য সে সুমিকে ডাক দেয়। সুমি ভেতরে নিয়ে যায়। বাকিটা সালমা নেওয়ার সময় দিকা লক্ষ্য করে তার হাত কেটে গিয়েছে। মূলত ফুলদানি উঠাতে গিয়ে এমনটি হয়েছিল। কাটা স্থানে দিকা তার কাছে থাকা ফার্স্ট এইড টেপটা লাগিয়ে দেয়, যেখানে তাদের দুজনকে এইভাবে দেখে খুব একটা ভালো লাগে না লাস্ত্রীর। দিকা সালমার কাছে জানতে চেয়েছিল যে হাতের এই অবস্থা কিভাবে হলো, তবে তার উত্তর দেওয়ার আগেই সেখানে চলে আসে আরমান। সে দিকাকে জিজ্ঞাসা করে তার ডেলিভারি ম্যান কোথায় গেল। দিকা বলে সে আজ একটু ব্যস্ত আছে, যেটা শুনে সে ভেতরে এসে সালমাকে বলে যে দিকা তার প্রতি একটু বেশিই কেয়ারিং। তবে সালমার দিকার ব্যাপারে এরকম মজা পছন্দ ছিল না। দিকা সত্যি তার খুব ভালো বন্ধু ছিল। এখন এরপর আরমান যায় অ্যাটিকটা চেক করতে। সেখানে সে ভেতরটা চেক করছিল, এমন সময় আচমকা ফিসফিসানির আওয়াজ শোনা যায়। চিৎকার করে ওঠে আরমান, যা শুনে সালমা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা যায় আরমান ঠিক আছে। সে বলে ভেতরে শুধুমাত্র ইঁদুর বাদে আর কিছুই নেই, ফলে সালমা হাঁপ ছেড়ে বাঁচে। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। অফিসে যাওয়ার সময় আরমান সালমাকে কষ্ট করে লাঞ্চ দেওয়ার জন্য অফিসে আসতে নিষেধ করে। সে বাইরে থেকে কিছু একটা অর্ডার দিয়ে খেয়ে নিবে, এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ওই সময় সালমা সেখানে পড়ে থাকা একটা কানের দুল দেখতে পায়। এটা হয়তো বা আরমানের শার্ট থেকেই পড়েছে। এই সন্দেহের মন নিয়ে সালমা সেটা তুলে নেয়। এমন সময় তার সাথে দেখা করতে আসে দিয়া। মূলত দিয়ার বাড়ি থেকে তার জন্য খাবার পাঠানো হয়েছিল, যেটা সে একা খেয়ে শেষ করতে পারবে না বলেই সে সেটার কিছুটা অংশ সালমার জন্য নিয়ে এসেছিল। সে এখানে সালমাকে একটু খেয়ে দেখতে বলে। সালমা খেয়ে বলে যে স্পাইসি খাবার তার এবং তার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই তো খুশি খুশি সে এই খাবার নিয়ে নেয়। এখানে দিয়া তাকে সময় পেলে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। সালমাও এটা গ্রহণ করে নেয়। ভেতরে এসে সে সুমিকে এই খাবারগুলো দেয় এবং বলে দুপুরে তারা এটাই খাবে, রাতের বেলা না হয় লাস্ট্রির রান্না করা খাবার খাবে। সে তাকে 2টো টিফিন বক্সে এই খাবার রেডি করতে বলে। আর এরপর সে সুমিকে খুব অদ্ভুত একটা প্রশ্ন করে যে এই বাড়িতে থাকতে সে অদ্ভুত কোনো কিছু ফিল করেছে কিনা। উত্তরে সুমি বলে প্রেগন্যান্সির প্রথম দিকে এরকমটি অনুভব করা স্বাভাবিক। এমনকি সালমার শাশুড়ি অর্থাৎ লাস্ত্রীও যখন প্রেগন্যান্ট ছিল তখন তারও এমনটি মনে হতো। পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যায়। এই বলে সে বুঝিয়ে বাঝিয়ে সালমাকে পাঠিয়ে দেয়। সালমা চলে আসে রেডি হতে, যেখানে ওই কানের দুলটা দেখে তার ভীষণ ইনসিকিউরিটি জেগে ওঠে।
তার মনে হচ্ছিল সে হয়তো বা এখন আর সুন্দর নেই, আর এই কারণে আরমান তাকে পছন্দ করছে না। তাই তো সে জোর করে মেকআপ করতে শুরু করে। এরপর সে রেডি হয়ে নিচে চলে আসে, যেখানে তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করে এই খাবার কোথা থেকে এসেছে। সে দিয়ার কথা বললে তার শাশুড়ি দিয়াকে এটা চিনতে পারে না। তখন দিয়ার বলা ওই অ্যাড্রেসটি সালমা তার শাশুড়িকে বলে দেয়। আর এরপর সে একটা বক্সের খাবার নিয়ে বেরিয়ে পড়ে হাসানের মাদ্রাসার উদ্দেশ্যে। সে মূলত এই খাবারটি রেডি করেছিল হাসানের জন্য। সে এই খাবার নিয়ে হাসানের কাছে চলে যায় এবং তাকে গিয়ে বলে এখনো পর্যন্ত সে অদ্ভুত কিছু অনুভব করছে, কোনো কিছুই স্বাভাবিক হয়নি। এই ব্যাপারে হাসান সরাসরি আরমানের সাথে কথা বলতে বলে, কেননা তার মনে হচ্ছিল বিয়ের প্রথম দিক, এর উপর আবার প্রেগন্যান্সির জন্য সালমার এমনটি মনে হচ্ছে। সালমা তখন তার দিকে খাবারটি এগিয়ে দিলে সে খুশি খুশি খাবারের বক্স খোলা মাত্রই আস্তাগফিরুল্লাহ পড়ে ওঠে, কেননা এর ভেতরে পোকাযুক্ত পচা খাবার ছিল, যা দেখে সালমাও হতবাক হয়ে যায়। এমনকি আরমানের টিফিন বক্সেও একই রকম পচা খাবার ছিল, যেটার কারণে অনেক বেশি এম্বারেস ফিল করেছিল সালমা। তাই তো রাতের বেলা আরমান ফেরার পর সে এই ব্যাপার নিয়ে তার শাশুড়ি এবং আরমানের সাথে সরাসরি কথা বলে। তার মনে হচ্ছিল খাবার হয়তো বা তাদের কোনো ভুলের কারণেই নষ্ট হয়েছে। সে এর জন্য কাউকে দায়ী করতে চাইছিল, কেননা দিয়া খাবার দেওয়ার সময় সে তো নিজে খেয়ে দেখেছিল খাবার একদমই ঠিক ছিল। আরমান তাকে এই ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নিষেধ করে। সালমার মনে হচ্ছিল কেউ হয়তো বা খাবার পরিবর্তন করে দিয়েছে। তার এরকম সরাসরি লাস্টি এবং সুমির দিকে আঙুল তোলার ব্যাপারটা একদমই ভালো লাগে না আরমানের। রেগে সেখান থেকে রুমে চলে যায় সালমা এবং কাঁদতে থাকে। অন্যদিকে আরমান বাইরে বসেছিল এবং আবারও ধূমপান শুরু করার ব্যাপারে ভাবছিল, যেটা সে সালমার কথা শুনে অনেক আগেই ছেড়ে দিয়েছিল। এমন সময় আচমকা উপর থেকে কিছু আওয়াজ সে শুনতে পায়। তখনই সেখানে চলে আসে লাস্ত্রী। সে তাকে সালমার সাথে সরাসরি কথা বলতে বলে, কেননা স্বামী স্ত্রীর মধ্যে কমিউনিকেশনের গ্যাপ থাকলে সেই সম্পর্ক টিকে থাকা খুবই কঠিন। ওই সময় সালমা একা আয়নার সামনে বসে নিজের পেট দেখছিল। তার মনে হচ্ছিল সে যেন আর সুন্দর নেই। ওই সময় আমরা ওই কিতাবের ছেঁড়া পেজের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু হরফ যেন জলজল করে ওঠে। সাথে সাথে সালমা শুনতে পায় বাইরে থেকে আরমানের গলা। সে যেন কাউকে কিউট, অনেক সুন্দরী এইসব বলছিল। সালমার মনে হয় সে হয়তো বা ফোনে কথা বলছে। সে আরো ভালো করে শোনার জন্য বাইরে চলে আসে, তবে বাইরে তো কেউই ছিল না। বাইরে যখন সে দেখছিল এরই মাঝে সেখানে চলে আসে সুমি। সুমি তাকে এই অবস্থায় এত রাতে বের হতে নিষেধ করে এবং তাকে নিশ্চিন্ত করে যে আরমান ভেতরে রয়েছে। এরপর সে ভেতরে চলে গেলে সুমি চলে যায় ময়লা ফেলতে, যেখানে হঠাৎই রাস্তার পাশে থাকা লাইটটি ফ্লিকার করতে করতে নিভে যায়। এটা দেখে সুমির একটু ভয় লাগে এবং সে দ্রুত সেখান থেকে চলে আসতে যায়। এমন সময় লাইটটি জ্বলে ওঠে এবং দেখা যায় পেছনে এক ভয়ানক ছায়া, যেটা কিনা বড় হচ্ছিল এবং ক্রমশই সুমির দিকে এগোচ্ছিল। ঘাবড়ে গিয়ে সুমি দ্রুত ভেতরে চলে আসে। এদিকে ঘরে গিয়ে সালমা দেখতে পায় আরমান তো ঘুমিয়ে আছে। তখন তার ফোনে বারবার নোটিফিকেশন আসছিল, যেটা দেখার জন্য সে আস্তে আস্তে করে ফোনটি স্পর্শ করতে যাবে। এমন সময় আরমান তার হাত ধরে ফেলে এবং বলে অফিস থেকে হয়তোবা মেসেজ আসছে, সে সকালে উঠে দেখবে। এই কথা শুনে সালমা গিয়ে শুয়ে পড়ে। সে মূলত আরমানের কাছাকাছি যেতে চাইছিল, তবে আরমান অনেক ক্লান্ত ছিল, যেটা শোনার পর সালমার আবারও মনে হতে থাকে সে আর হয়তোবা সুন্দর নেই। আরমান হয়তোবা অন্য কারোর প্রতি আকৃষ্ট। পরদিন সকাল হতেই সালমা হাসানের দেওয়া ওই দোয়া পড়া পানিটি বিভিন্ন গ্লাসে ঢেলে ঘরের বিভিন্ন কর্নারে রেখে দেয়। ওই সময় লাস্ত্রী সুমিকে ডাক দেয় এবং বলে তার মনে হচ্ছে সালমা সত্যিই অস্বাভাবিক কিছু অনুভব করছে। তাই সে জানতে চাইছিল দিয়ার ব্যাপারে। দিয়া আসলে কে? সে সুমিকে বলে দিয়ার বাড়িতে গিয়ে একবার খোঁজ নিতে। লাস্ত্রীও সালমার দিকে নজর রাখতে থাকে। সালমা তার কাজে বসেছিল, যেখানে ক্লান্তি অনুভব হয় সে প্রেগন্যান্সির সাইন নিয়ে পড়তে থাকে। এমন সময় আচমকা তার ওই অফিস রুমটা কাঁপতে আরম্ভ করে। দেখা যায় দেওয়ালে ফাটল ধরেছে। পুরো ঘরটি যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল, যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তবে পরক্ষণেই দেখা যায় সবকিছুই স্বাভাবিক, শুধুমাত্র তার বানানো ওই ছোট্ট ঘরটিই ভেঙে গিয়েছে। এই ঘটনায় সালমা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তাই তো সে কোনো কিছু না ভেবেই কল করতে শুরু করে আরমানকে। সে খুব ভালো করে জানতো আজকে আরমানের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং রয়েছে এবং সে তাকে বারবার করে মানা করেছিল তাকে ডিস্টার্ব করার জন্য। এরপরও বারবার কল করায় আরমান তার কলটি রিসিভ করে।
সে যখন তার ছোট্ট ওই বাড়িটি ভাঙার কথা বলে তখন আরমানের ভীষণ রাগ হয়। সে তার মিটিংয়ের কথা সালমাকে মনে করিয়ে দেয়। এরই মাঝে তাদের ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়। দুজন দুজনের কথাই শুনতে পাচ্ছিল না। হঠাৎই আরমান শুনতে পায় সালমা তাকে বলছে যে সে কখনোই তার ব্যাপারে ভাবে না, তাই সে দোয়া করবে আরমান যেন তার কাজে বিফল হয়। সালমার মুখে এই কথা শুনে আরমান একদমই হতবাক হয়ে যায়। তখনই পিছ থেকে তাকে ডাক দেয় ইন্দ্রি। এদিকে ওই কথাগুলোর ব্যাপারে কিছু না জানা সালমা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। দিকা এসেছিল তার আর্টের কিছু জিনিস নিতে, যে কিনা তাকে জিজ্ঞাসা করে আরমান এবং তার মাঝে সবকিছু ঠিক আছে কিনা। সালমা তাকে কিছুই বলতে চাইছিল না। এমন সময় হঠাৎই আবারও অ্যাটিক থেকে আওয়াজ আসতে শুরু হয়। দিকা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যায় কি আছে তা দেখার জন্য। হঠাৎ করেই এক ঝাঁক পাখি উপর থেকে বেরিয়ে আসে, যারা কিনা ঘিরে ধরে রেখেছিল সালমাকে। দিকা কোনো মতে তাদেরকে বাইরে বের করে দেয়। এরই মাঝে তাদের চিৎকার শুনে সেখানে চলে আসে লাস্ত্রী এবং সুমি। অন্যদিকে আমরা আরমানকে দেখতে পাই, যে কিনা সালমার মুখে এমন কথা শোনার পর মন খারাপ করে বসেছিল। সে আবারও ধূমপানের ব্যাপারে ভাবছিল। এমন সময় ইন্দ্রি তার দিকে সিগারেট এগিয়ে দিয়ে বলে, কোনো কিছু নিয়ে বেশি ভেবে লাভ নেই, সেটা শুরু করে দেওয়াই ভালো। সে এইখানে সালমার ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথমে তো আরমান থেকে কিছুই বলতে চাইছিল না, পরবর্তীতে সে ইন্দ্রিকে সবকিছু খুলে বলে। এদিকে কাজ শেষে দিকা চলে যাচ্ছিল। যাওয়ার আগে সে সালমাকে সাবধানে থাকতে বলে। সে বেরিয়ে যাওয়া মাত্রই দিয়া আবারও আসে সালমার সাথে দেখা করতে। ওই সময় লাস্ত্রী রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। সে এখানে দিয়াকে দেখতে তো পায় না, তবে তাদের কথা শোনার চেষ্টা করে। দিয়া সালমাকে বলছিল এই সময় ইমোশনাল হওয়া একটু স্বাভাবিক। যা শুনে সালমা তাকে জিজ্ঞাসা করে দিয়া কি বিবাহিত। দিয়া উত্তরে বলে তার বিয়ে হয়েছিল, তবে তার স্বামী হঠাৎ করে তার প্রতি অনেক বেশি উদাসীন হয়ে যায়। দিয়া প্রথমে মনে করেছিল এটা হয়তোবা তার প্রবলেম। পরবর্তীতে সে জানতে পারে এখানে অন্য একজন মেয়ে জড়িত আছে। এই কথা শুনে সালমার মনেও এক অজানা ভয় কাজ করতে থাকে আরমানকে ঘিরে। তাই তো ওই রাতে সে ইন্দ্রিকে কল করে এবং জিজ্ঞাসা করে আরমানের আজ বাড়ি ফিরতে দেরি হবে কিনা। তখনও মিটিং চলছিল। সে বলে আরমান একটু লেটে বের হবে। সালমা জিজ্ঞাসা করে সে একা থাকবে কিনা। ইন্দ্রি উত্তরে বলে আরো কয়েকজন কর্মচারী থাকবে। তৎক্ষণাৎ সালমা জিজ্ঞাসা করে যে ওই পোস্টারে থাকা মেয়েটিও আসবে কিনা। উত্তরে ইন্দ্রি বলে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো এমনিতে তাদের অফিসে ওইভাবে আসেও না। তবে সালমার মনে তো সন্দেহের দানা বেঁধেছিল। সে রেডি হয়ে ডিনার নিয়ে চলে যায় অফিসে। সেখানে ঢুকতেই সে ওই লাল পোশাকধারী মেয়েটিকে দেখতে পায়, যে কিনা উপরের দিকে উঠে যাচ্ছিল। সালমা তার পিছু করতে করতে উপরে চলে আসে, তবে সেখানে এসে সে তাকে দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যেই আরমানের চেম্বার থেকে মেয়েটি বের হয়ে সরাসরি নিচে চলে যায়। সালমা ডাকলেও ডাক শোনে না। ব্যাপারটা সালমার মনে এত বেশি সন্দেহ ক্রিয়েট করেছিল যে এবার আর সালমার ধৈর্যে কুলায় না। সে তার পিছু করে সিঁড়ি দিয়ে নামার সময় নিচে পড়ে যেতে যাচ্ছিল। কোনো মতে সে নিজেকে সামলে নিয়েছিল। এমন সময় ইন্দ্রি সেখানে আসে। সালমা ইন্দ্রির উপরও রেগে গিয়েছিল, কেননা সে তাকে মিথ্যা বলেছে। তার মনে হচ্ছিল আরমানের কুকীর্তি সে ঢাকার চেষ্টা করেছে। সালমা আরমানের সাথে কথা বলতে চাইছিল, তখনই সে দেখতে পায় আরমান তো বাইরে। সে আরমানকে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। আরমান কোনো কিছুই বুঝতে পারছিল না। একে তো আজ দুপুরে বাড়ি ভেঙে যাওয়ার কথা বলেছে, যেখানে তার বাড়ি একদমই ঠিক আছে। এর উপর আবার পোস্টারের এমন মেয়ের কথা সে জিজ্ঞাসা করছে যাকে আরমান ওইভাবে দেখেওনি। সে বুঝতে পারছিল না সালমা কি চাইছে। সালমা তখন গতরাতের ওই ফোন কলের কথা বলে। আরমান এই ব্যাপারেও কিছুই বুঝতে পারছিল না। তাই সে এখানে সিন ক্রিয়েট না করে সালমাকে নিয়ে গাড়িতে চলে যায় এবং তাকে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তারা তাদের মায়ের বাড়ি থেকে চলে যাবে নাকি আরমান চাকরি ছেড়ে দিবে। সালমা এরকম কিছুই চাইতো না। সে তো শুধুমাত্র চাইছিল আরমান যাতে তাকে ভালোবাসে, অন্য কারোর পেছনে না যায়। এই কথা শুনে আরমান রেগে গিয়ে এবার জিজ্ঞাসা করে যে সে কোন মেয়ের কথা বলছে। এইভাবে উত্তেজিত হওয়ার কারণে তার গাড়িটি প্রায় অ্যাক্সিডেন্টই হতে চলেছিল। এই ঘটনায় তারা দুজনই চুপ হয়ে যায়। আমরা তখন আবারও ওই পৃষ্ঠার লেখাগুলো জলজল করে উঠতে দেখতে পাই, যেন কোনো কালো জাদু তাদের উপর প্রভাব ফেলছে। ওই রাতে বাড়িতে ফিরে সালমা যখন আয়নার সামনে যায়, তখন সে নিজের এক বিদঘুটে রূপকে দেখতে পায়, যেন তার সব সৌন্দর্য চলে গিয়েছে। তবে আমরা দেখতে পারছিলাম যে এরকম কিছুই হয়নি। এদিকে রাগ করে আরমান ওই দিন সোফায় ঘুমিয়ে পড়ে। কিছু সময় পরই হঠাৎ করে তার মনে হয় তার সামনে যেন সালমা এসে দাঁড়িয়েছে, যে কিনা আচমকা আরমানের উপর হামলা করে।
আরমান কোনো মতে তাকে আটকানোর চেষ্টা করছিল, আর এভাবেই ছটফট করতে করতে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল। পরদিন আমরা সুমিকে দেখতে পাই। সে যখন বাজার করে নিয়ে বাড়িতে ফিরছিল তখন সে নিজের সামনে দিয়াকে দেখে। দিয়া নিজের বাড়িতে যাচ্ছিল, যা দেখে সুমি এবার তার পিছু পিছু তার বাড়িতে যায়। বাড়িটি বেশ জরাশীর্ণ ছিল, যেন বহুদিন ধরে কেউ কোনো রকম রক্ষণাবেক্ষণ করে না। সে বাইরে থেকেই চলে যাচ্ছিল, এমন সময় ভেতর থেকে দিয়া তাকে জিজ্ঞাসা করে সে কি কাউকে খুঁজছে। যা শুনে সুমি এবার দরজার কাছে এগিয়ে আসে এবং ভেতরটা দেখার চেষ্টা করে। আচমকা তার সামনে চলে আসে দিয়ার এক শয়তানি রূপ, যা দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল সুমি। ওই সময় বাড়িতে লাসরি সালমার সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আরমানের সাথে তার সবকিছু ঠিক করে নেওয়া উচিত। তখন সালমা রাগের মাথায় বলে ফেলে যে আরমান তো পরকিয়া করায় ব্যস্ত, আর অবশ্যই লাসরি আরমানের পক্ষ নিবে, নিশ্চয়ই নিজের বৌমার পক্ষ নিবে না। একথা শুনে লাসরি একটু অবাক হয়। সালমা এই ব্যাপার নিয়ে আর কথা বাড়াতে চাইছিল না, তাই সে চলে যেতে যায়। তখনই সেখানে আসে সুমি। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে, যা শুনে সালমা চলে যায় দরজা খুলতে। এদিকে সুমি এসে লাসরিকে জানায় দিয়ার ব্যাপারে, যে দিয়া ওই বাড়িতে থাকে না। ওই বাড়ি তো একটা পরিত্যক্ত বাড়ি। এছাড়া আশেপাশের নেভার এবং সিকিউরিটি গার্ডের কাছ থেকেও সে খোঁজ নিয়েছে। দিয়া নামে এখানে কেউই থাকে না। তারা এই ব্যাপারটা ভেবে চিন্তিত হয়ে পড়েছিল। এমন সময় সালমা এসে জানায় দিয়া এসেছে তাদের জন্য চা বানাতে, যা শুনে সুমি আরো বেশি ঘাবড়ে যায়। লাসরি তাকে চা বানাতে বলে নিজে চলে যায় দিয়াকে দেখার জন্য। সে জানালার কাছে গিয়ে দেখতে পায় সেখানে সালমা তো বসে আছে, তবে সে হাওয়ায় কথা বলছে, অর্থাৎ সেখানে দিয়া নেই। আচমকাই একটা ভয়ানক কণ্ঠ বলে ওঠে এইসব থেকে দূরে থাকতে। ফলে লাসরি ঘাবড়ে যায়। সে কিছু বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে দিয়া সালমাকে বিদায় জানিয়ে চলে যায়। সালমা ভেতরে চলে আসে। তখন লাসরি তার সাথে কথা বলার জন্য তার পিছু করতে থাকে, তবে সালমা তার কথার কোনো সাড়া দিচ্ছিল না। এদিকে ওই সময় লাসরি লক্ষ্য করে সালমা যে পড়া পানি পুরো বাড়িতে রেখেছিল সেগুলো সব কালো হয়ে গিয়েছে। সে সালমার সাথে কথা বলতে চাইছিল, তবে সালমা তো চুলা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। লাসরি এটা দেখে চুলা বন্ধ করতে যাবে, এমন সময় চুলা জোরে জ্বলে উঠলে সে ঘাবড়ে যায় এবং তার হাতের ধাক্কা লেগে গরম পানি পড়ে যায় লাসরির পায়ে। তার চিৎকারের আওয়াজ শুনে সালমা এবং সুমি দৌড়ে আসে, তবে সালমা এবার অন্য দিক থেকে এসেছিল, যা দেখে লাসরি আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। তার যেন এখন সালমাকেই ভয় লাগছিল। এদিকে আরমান এই ঘটনা শুনে অনেক বেশি রেগে গিয়েছিল বাড়ির সকলের প্রতি। সালমা বলে তার একজন গেস্ট এসেছিল। আরমানের মনে হয় দিকা এসেছিল হয়তোবা। এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, যে ব্যাপারটা লাসরির ভালো লাগছিল না। সুমি তখন কাঁদতে কাঁদতে বলে সব দোষ তার। সে যদি একটু সাবধানে রান্নাঘরে কাজ করত তাহলে হয়তোবা লাসরি অসুস্থ হতো না। লাসরি তখন বলে কারোর কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। সালমা তখন আরমানের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এইসব ঘটনা নিয়ে লাসরি অনেক বেশি চিন্তিত ছিল, তাই সে ওই রাতেই সুমিকে পাঠায় হাসানের কাছে। সে হাসানের সাথে আগে থেকে কথা বলে রেখেছিল হাসান আবারও কিছু পানি পড়ে দিবে, যাতে করে সালমার উপর থেকে যে কোনো খারাপ প্রভাব কেটে যায়। হাসান ব্যস্ত থাকায় এটাই আনতে বের হয়েছিল সুমি। সুমি যখন যাচ্ছিল তখন হঠাৎ করেই কিছু ফিসফিসানির আওয়াজ সে শুনতে পায়। এই আওয়াজ যেন তাকে তাড়া করছিল। হঠাৎ করে তার আশেপাশের সব মানুষ যেন গায়েব হয়ে যায়। আশেপাশে ওই শয়তানের আবির্ভাব সে বুঝতে পারছিল। এভাবেই কোনো মতে সে বাস স্টপে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে সেখানে ওই শয়তানির ছায়ার আবির্ভাব ঘটে, যার ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায়। পেছনের লাইটটি ফ্লিকার করছিল এবং সেখানেই দাঁড়িয়েছিল ওই শয়তান। ভয়ে ভয়ে সুমি পিছে সরতে থাকে, আর এইভাবেই সরতে সরতে সে কখন বাসের সামনে চলে আসে তা সে নিজেও বুঝতে পারে না। এখানেই অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে সুমির। এদিকে ওই সময় হাসান মাদ্রাসার লাইব্রেরিতে ছিল। সেও লাস্টের কথা শুনে অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল। তারও অনেক চিন্তা হচ্ছিল সালমাকে নিয়ে, তাই সে লাইব্রেরিতে এসে বিভিন্ন বই ঘাটাঘাটি করছিল। শুরুতে দেখানো সে ওই বইটি বের করে, যে বইয়ের ভেতরে দুটো পৃষ্ঠা ছেঁড়া ছিল। এমন সময় লাইটটি ফ্লিকার করে ওঠে এবং সেখানে চলে আসে ওই শয়তান, যাকে দেখে হাসান দ্রুত আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে, যার ফলে ওই শয়তান গায়েব হয়ে যায়। এদিকে হসপিটালে পৌঁছে গিয়েছিল সালমা এবং তার পুরো পরিবার। লাস্টে অনেক বেশি ভেঙে পড়েছিল সুমির মৃত্যুতে। লাস্টে এখানে নিজেকেই দায়ী মনে করছিল সুমির মৃত্যুর জন্য। সে যদি হাসানের কাছে তাকে না পাঠাতো তাহলে হয়তোবা সুমি আজ তার সাথে থাকতো। সে এখানে আরমানকে বোঝানোর চেষ্টা করে
যে সালমা যা কিছু অদ্ভুত অনুভব করছে সেগুলো সত্যি। সেও প্রথমে বিশ্বাস করেনি, তবে এখন সে বুঝতে পারছে সুমির মৃত্যুর সাথেও তার সংযোগ রয়েছে। তবে আরমান তার কথায় গুরুত্ব দেয় না, তাই সে এবার চাইছিল সালমাকে সব খুলে বলতে। সে সালমাকে সবটা বলতে আরম্ভ করে। সে যখনই দিয়ার ব্যাপারে বলে তখনই সালমা অনেক বেশি অফেন্ড হয়ে যায়। তার মনে হচ্ছিল তার শাশুড়ি হয়তোবা তাকে পাগল বলার চেষ্টা করছে। সে মানতেই রাজি ছিল না যে দিয়াকে তার শাশুড়ি দেখেনি। তাই তো সে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায় এবং সরাসরি বাড়িতে ফিরে পড়া পানির বোতলটি নিয়ে পৌঁছে যায় দিয়ার বাড়িতে। দিয়ার বাড়িতে তখন লাইট জ্বালানো ছিল, দেখে মনেই হচ্ছিল না ওই দিনকার পরিত্যক্ত বাড়ি এটি। ভেতরে এসে সে বাইরের টেবিলের উপর পড়া পানিটি রাখতেই দরজা খুলে দিয়া সালমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে ভেতরে ডাকে গল্প করার জন্য। এদিকে ওই সময় বাড়িতে ফিরে একা শুয়ে কাঁদছিল লাস্ত্রী। হঠাৎই সে ঝাড়ুর শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন ঝাড়ু দিচ্ছে, আর এমনটি তো বেঁচে থাকাকালীন শুধুমাত্র সুমিই করত। সে বাইরে বের হয়ে ঝাড়ুটা পড়ে থাকতে দেখতে পায় এবং সেটা তুলে নিতেই সে হতবাক হয়ে যায়, কেননা ঝাড়ুতে রক্ত লাগানো ছিল। সে এদিকে ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সালমাকে দেখতে পাই, যে কিনা সবকিছু খুলে বলে দিয়াকে। তখন দিয়া তাকে উল্টোপাল্টা বোঝানো শুরু করে যে তার পরিবারের লোকজন তার ব্যাপারে ভাবে না ইত্যাদি। এইসব নিয়ে সে সালমাকে সান্ত্বনা দিচ্ছিল। এমন সময় সালমার চোখ পড়ে বাইরে থাকা ওই পবিত্র পানির দিকে, যে পানি কালো হতে আরম্ভ করে এবং বোতলটি তার সামনেই ফেটে যায়। এটা দেখে সালমা ভয় পেয়েই গিয়েছিল। এমন সময় দিয়ার আসল রূপও সে দেখতে পায়। কাচের রিফ্লেকশনে সে দিয়ার শয়তানির রূপ দেখতে পায়, যা দেখে সে আরো বেশি ঘাবড়ে যায় এবং পুরো ঘর হয়ে পড়ে অন্ধকার। কেননা দিয়া বুঝতে পেরেছিল সালমা সব বুঝে গিয়েছে। শয়তান এখানে সালমার উপর হামলা করে। দেখা যায় আশেপাশের পরিবেশ আবারও পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। অন্যদিকে লাস্ত্রীর পেছনে চলে এসেছিল সুমির আত্মা, যে কিনা তার কাছে সাহায্য চাইছিল। আর এটা দেখে লাস্ত্রী ভয়ে দৌড়ে পালাতে আরম্ভ করে। এমন সময় তার সামনে চলে আসে দিয়াকে প্রথমে লাস্ত্রী চিনতে পারে না, আর এরপর দিয়া ভয়ানকভাবে তার দিকে এগোতে শুরু করলে সে বুঝতে পারে। তখনই পিছে সরতে গিয়ে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। দৃশ্য চলে যায় সালমার কাছে। সালমা ওই পরিত্যক্ত বাড়িতে আটকে পড়েছিল। সে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। চারিপাশে ছিল ওই শয়তানের আবির্ভাব, যে কিনা আস্তে আস্তে করে তার দিকে এগোচ্ছিল। সালমা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং দোয়া কালামের মাধ্যমে সে কোনো মতে ওই ঘর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে নিজের বাড়িতে। সেখানে এসে সে আরমান এবং লাস্ত্রীকে খুঁজছিল, তবে কেউই তখন সেখানে ছিল না। বাড়ির ভেতরে ঢুকে সে যখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল তখনই তার সামনে দিয়া চলে আসে। ফাইনালি সালমা বুঝতে পেরেছিল এই শয়তান তাকে তার পরিবারের থেকে দূর করছে। তার সামনে চলে আসে লাল কাপড় পরা ওই মেয়েটি, অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসিডর। সে পালিয়ে অন্যদিকে যেতে গেলে তার সামনে আরো একটা শয়তান চলে আসে। তাকে এই শয়তানরা ঘিরে ধরেছিল। সবাই এবার একটা শয়তানেই পরিণত হয়। ওই সময় ওই শয়তান যখন তার দিকে এগিয়ে আসছিল তখন সালমা আল্লাহর কাছে শরণাপন্ন হয়। এর ফলে ওই শয়তান চিৎকার করে সেখান থেকে গায়েব হয়ে যায়। সালমা দৌড়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। বাইরে তখন তুমুল বৃষ্টি। এই বৃষ্টির মাঝে সে কোথায় যাবে তা বুঝতে পারছিল না। তাই সে ঠিক করে যে সে ইন্দ্রের কাছে যাবে। সে ইন্দ্রের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে। সে একা একা মাদ্রাসায় যেতে পারবে না, তাই সে ইন্দ্রিকে বলে তাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিতে। তার হাজবেন্ড কোথায় আছে তা সে জানে না। ইন্দ্রি কোনো মতে তাকে ঠান্ডা করে ডাইনিং টেবিলে বসিয়ে পানি দেয়। ওই সময় সালমান নজর পড়ে সেখানে থাকা লাইটারের দিকে। এটা তো আরমানের লাইটার। এর মানে কি আরমান এখানে? ইন্দ্রি তখন তাওয়াল আনতে গিয়েছিল। এই সুযোগে সালমা পুরো বাড়িটি খুঁজতে আরম্ভ করে। হঠাৎ করেই আরমান ভেজা অবস্থায় তার সামনে বেরিয়ে আসে। তাকে এই অবস্থায় দেখে অনেক বেশি রেগে যায় সালমা। তার মনে হচ্ছিল ইন্দ্রি এবং আরমানের মধ্যে কিছু চলছে। আরমান তাকে ধোঁকা দিচ্ছে। এর মানে তার সন্দেহ শুধুমাত্র মনের ভুল অথবা ওই শয়তানের কারসাজি না। আরমান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। বাড়িতে ফিরে গিয়ে সে তার মাকে অজ্ঞান অবস্থায় দেখেছিল। তাকে হসপিটালে রেখে সে ইন্দ্রির সাথে তার বাড়িতে এসেছে একটু ফ্রেশ হতে, কিন্তু সালমা তো কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে সবকিছুর জন্য ইন্দ্রিকেই দায়ী করতে থাকে। তাকে উল্টোপাল্টা অনেক রকম কথা বলতে থাকে। এক পর্যায়ে ইন্দ্রি আর সহ্য করতে পারে না। সে সালমাকে বলে সালমা সব সময় স্বার্থপরের মতো ব্যবহার করে। সে অন্য কারোর সিচুয়েশন বোঝার চেষ্টাই করে না। সে সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে।
আরমান কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কাজে কি প্রভাব পড়ছে, তার পরিবার, তার মা অসুস্থ, এইসব ব্যাপার নিয়েও সে কখনোই ভাবে না। আরমানের এত বেশি স্যাক্রিফাইস করার পরও সে বারবার আরমানকেই সন্দেহ করতে থাকে। এক পর্যায়ে সালমা তাকে একটা থাপ্পড় মেরে বসে এবং আরমানকে বলে যে সে যদি এত স্বার্থপরই হয়ে থাকে তাহলে আরমান যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়। আরমান তাকে তখনও বোঝানোর চেষ্টা করে, তবে কোনো কাজ হয় না। সে বেরিয়ে গিয়ে ট্যাক্সিতে উঠে বসে এবং তার পিছু পিছু দৌড়াতে থাকে আরমান। সে জানতো সালমা এখন কোথায় যেতে চলেছে। সে আসলে গিয়েছিল মাদ্রাসায়। সেখানে হাসান তাকে সবটা বুঝিয়ে বলে। মূলত একটা জিন তার পিছে পড়ে গিয়েছে, যে জিনের টার্গেটই হলো মানুষের বিবাহিত জীবন নষ্ট করা। মানুষের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করার কারণেই আখিরাতের সময় এই জিন সব থেকে বেশি শাস্তি পাবে। হাসানের মনে হচ্ছিল কেউ হয়তো বা এই বইয়ের পৃষ্ঠাগুলো ব্যবহার করেছে সালমার বিবাহিত জীবন নষ্ট করার জন্য। তবে সে কে এই ব্যাপারে হাসানের কোনো ধারণা ছিল না। সে শুধুমাত্র সালমাকে বোঝায় যা কিছু হয়েছে সবকিছু ভুল বোঝাবুঝি ওই জিনের কারণেই হয়েছে। তবে এর থেকে বেরিয়ে আসার জন্য তার কাছে একটা উপায় আছে। সে সালমাকে অজু করে আসতে বলে। সালমা যখন অজু করছিল তখনই সেখানে পৌঁছে যায় আরমান। সালমা এখানে নরম পড়ে গিয়েছিল। সে আরমানকে কিছু বলে না ঠিকই, তবে সে তার উপর রেগেও থাকে না। আর এরপর মাদ্রাসার কিছু মেয়েরা সহ হাসান মিলে রুকিয়ার ব্যবস্থা করে। সেখানে আরমানও উপস্থিত ছিল। সকলের মাঝে বসেছিল সালমা। সকলে জিকির করছিল। এমন সময় আমরা আবার ওই পৃষ্ঠা দেখতে পাই যার লেখাগুলো জলজল করে ওঠে। সালমার সামনে চলে আসে ওই শয়তান, যে কিনা মুহূর্তের মধ্যেই তার উপর আসর করে নেয়। হাওয়ায় ভাসতে আরম্ভ করে সালমা, যা দেখে আশেপাশের সকলে তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সবাইকে দূরে ছুটিয়ে দেয় ওই জিন। আর এরপর সে ভয়ানকভাবে হাসতে থাকে। পৃষ্ঠার ওই লেখাগুলো আবারও জলজল করে ওঠে, যেন ওই জিনের শক্তি আরো বেড়ে গিয়েছিল। ওই সময় হাসান তার ছড়ির মাধ্যমে সেটা সালমার মাথায় ঠেকিয়ে তাকে কন্ট্রোল করতে আরম্ভ করে। দোয়া কালামের মাধ্যমে সালমাকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়। সালমার ভেতরকার জিনকে দেখে মনে হচ্ছিল যে সে যেন শান্ত হয়েছে। সে আরমানের কাছে সাহায্য চাইতে থাকে, যা শুনে আরমান এগিয়ে যেতে চাইলে তাকে আটকায় হাসান। এবার সে নিজে গিয়ে দেখার চেষ্টা করে যে সালমা আদৌ স্বাভাবিক হয়েছে কিনা। তখনই সেখানে রাখা পড়া পানিটা কালো হয়ে যায় এবং সালমার ভেতরে থাকা ওই জিন একটা কাঠের টুকরো নিয়ে ঢুকিয়ে দেয় হাসানের পায়ে, যার ফলে হাসান এবার আহত হয়ে পড়ে। এরপরও ওই জিন থেমেছিল না। সে হাসানকে মারতে চাইছিল। আরমান তাকে আটকানোর চেষ্টা করলে সালমার ভেতরে থাকা জিন তার উপরই হামলা করে। আর এরপর ভয়ানকভাবে হাসতে হাসতে সে গিয়ে বসে আরমানের গায়ের উপর। ভয়ানকভাবে নিজের লম্বা জিহবা দিয়ে সে আরমানের মুখে লিক করতে থাকে। যে দৃশ্য দেখে তারা সকলে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সালমার ভেতরে থাকা জিন আরমানকে জিজ্ঞাসা করে, সে এখনো ওই মেয়েটিকে ভালোবাসে তাই না? আরমান কাঁদতে থাকে। এরই মাঝে হাসান এসে সালমার মাথায় হাত রেখে দোয়া পড়তে আরম্ভ করে, যার ফলে ফাইনালি সালমার ভেতর থেকে ওই জিন ধোঁয়া আকারে বেরিয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সালমার জ্ঞান ফিরছে না দেখে আরমান কাঁদছিল। এরই মাঝে সে লক্ষ্য করে সালমার ব্লিডিং হতে শুরু করেছে, যেটা একদমই ভালো ব্যাপার ছিল না। তাই দ্রুত সালমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই আরমান সালমার কাছে বসে আছে। সেখানে লাস্ট্রিও উপস্থিত। এখানে সালমার জ্ঞান ফেরে এবং সে জানতে পারে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, যেটা জানার পর সালমা স্বাভাবিকভাবেই অনেক বেশি ভেঙে পড়েছিল। তবে আরমান তাকে ধৈর্য ধরতে বলে এবং বলে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে। সে নিশ্চয়ই আবারও তাদের উপর রহমত প্রদর্শন করবে। সালমা যেন শান্তভাবে নিজের সন্তানকে বিদায় জানায়। সালমাও এমনটিই করে, আরমানের কথা মেনে নেয় এবং কাঁদতে আরম্ভ করে। এখন এই ঘটনার বেশ কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। সালমা এবং আরমানের নতুন বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে তাদের পরিবার পরিজন উপস্থিত ছিল। লাস্ত্রী এবং হাসানও সেখানে উপস্থিত ছিল। সেই সাথে এসেছিল ইন্দ্রি। ইন্দ্রিকে দেখে সালমা প্রথমেই তার কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়। সে বুঝতে পেরেছিল ওই দিন রাতে সে ওভার রিয়াক্ট করে ফেলেছে। আসলে আরমান লাস্ট্রিকে হসপিটালে রেখে ভিজে যাওয়ার কারণে ইন্দ্রির বাড়িতে গিয়েছিল। ইন্দ্রিও এখানে নিজের ব্যবহারের জন্য সালমার কাছে ক্ষমা চায়। তাদের দুজনের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যায়। এখন হাসান সকলকে উদ্দেশ্য করে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখার উদ্দেশ্যে কিছু কথা বলে, যা ইসলামের নিয়ম অনুযায়ী। ইন্দ্রির সাথে দিকাও সেখানে উপস্থিত ছিল।
আর এরপর হাসান দোয়া কালাম পড়তে আরম্ভ করে। মূলত এটা একটা দোয়া অনুষ্ঠানের মতোই ছিল, যেখানে ইন্দ্রির হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায়। তাই সে সালমাকে গিয়ে বলে তার ওয়াশরুম ইউজ করতে হবে। সালমা তাকে ওয়াশরুমটি কোথায় সেটা বলে দেয়। একাই ইন্দ্রি উপরে চলে যায় এবং সালমার ওয়াশরুম অর্থাৎ তাদের বেডরুমের সাথে যে ওয়াশরুম সেখানে চলে যায়। তবে সেখানে গিয়ে সে নিজের কোনো কাজ করে না, বরং সেখানে ড্রয়ারে থাকা ওই কানের দুলটা সে নিয়ে নেয়, যে কানের দুলটা সালমা তাদের বাড়িতে পেয়েছিল। এরই জোড়ার আরেকটা কানের দুল ছিল ইন্দ্রির কাছে। এর মানে এই সব কিছুর পেছনে রয়েছে ইন্দ্রি। হ্যাঁ, বিয়ের দিনও সে বিয়েতে উপস্থিত ছিল না, আর এই ব্যাপারটা হাসান লক্ষ্য করেছিল। হাসানের আগেও ইন্দ্রিকে কয়েকবার দোয়া অনুষ্ঠানে ইনভাইট করেছে, তবে সে কখনোই দোয়া কালামে পার্টিসিপেট করত না। লাস্ত্রীর বাড়িতে যেদিন দোয়া অনুষ্ঠান হয়েছিল সেদিন বৃষ্টির অজুহাত দেখিয়ে সে উঠে এসেছিল। শুধুমাত্র তাই নয়, আরমান এবং সালমার বিয়ের দিন ওই বিশেষ বই থেকে বিশেষ পৃষ্ঠাটা ইন্দ্রি চুরি করেছিল, যাতে করে সে কালো জাদু করতে পারে। সে আসলে কে ছিল বা কি ছিল এটা আমাদেরকে জানানো হয় না, তবে আমরা বুঝতে পারছিলাম যে সে সালমা এবং আরমানের বিবাহিত জীবন নষ্ট করতে চাইছে, হয়তোবা সালমার উপর জেলাসির কারণে অথবা অন্য কোনো কারণে, যেটা আমাদেরকে এই মুভিতে জানানো হয় না। এমনকি সালমার জিনিসপত্রের মধ্যে একটা পুতুল লুকিয়ে রাখার মাধ্যমেই সেদিন সে লাস্ট্রির বাড়িতে ওই জিনকে প্রবেশ করিয়েছিল, আর বর্তমানে সে এই বাড়িতেও খারাপ উদ্দেশ্যে এসেছিল। বেসিংয়ের নিচে থাকা জায়গাতে সে ওই পুতুলটি লুকিয়ে দেয়, আর এরপর আয়নার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। দেখা যায় তার চেহারা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে। সে মানুষ নাকি নিজেই জিন এটা আমাদেরকে জানানো হয় না। হয়তোবা মানুষ হলে তার কোনো খারাপ উদ্দেশ্য আছে, হয়তোবা সে আরমানকে পছন্দ করে অথবা সালমাকে হিংসা করে। আপাতত এই ব্যাপারে কিছুই জানা যায়নি, তবে জানা গিয়েছে যে এই মুভির দ্বিতীয় পার্ট আসতে পারে, তাই পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। যদি সেটা রিলিজ পায় আমি সাথে সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লেগেছে। এরকমই নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।